যেই মানুষটাকে আপনি ভালোবাসেন তাকে কি আপনি নিজে অপর একজনের হাতে তুলে দিতে পারবেন, তাও আবার একেবারে খুশি মনে? হ্যাঁ, বিষয়টা একদম অদ্ভুত শোনা যাচ্ছে, কিন্তু ভেবে দেখুন পরিস্থিতি কতটা অপারগ হলে কেউ এমন একটা সিদ্ধান্ত নিতে পারে যেখানে দুজনেই একে অপরকে পাগলের মতো ভালোবাসে। সেটাই আজকের সিনেমায় আপনি দেখতে চলেছেন। বলিউডের যে স্বর্ণযুগ ছিল সেই সময়টায় 2003 সালে শাহরুখ খান, সাইফ আলী খান আর প্রীতি জিন্তা অভিনীত একটা ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে সিনেমা মুক্তি পায়, যার নাম হলো কাল হো না হো। সেই গল্পটাই আজকে আমি এক্সপ্লেন করতে চলেছি। তো চলুন ডুব দেওয়া যাক আজকের গল্পের গভীরে। গল্পের শুরুটা হয় আমেরিকার নিউ ইয়র্ক শহরকে দেখিয়ে, আর সেই শহরেই থাকে আমাদের আজকের সিনেমার প্রধান ক্যারেক্টারদের মধ্যে একজন। তার নাম হলো প্রীতি। তার বাবা আজ থেকে 6 বছর আগে মারা গিয়েছেন, আর এখন বর্তমানে এই শহরে সে তার মায়ের সাথেই থাকে। তবে তার বাবা মারা যাওয়ার একটা বিভৎস অতীত আছে, যার কারণে সেই ঘটনার পর থেকে প্রীতি কখনো মন খুলে হাসতে পারেনি, যেন হাসিটা তার জীবন থেকে একেবারের জন্য চলে গিয়েছে। তারপর তিনি হলেন প্রীতির মা। এখানে তাদের একটা ফ্যামিলি বিজনেস আছে, তারা শহরের ছোট্ট একটা জায়গায় নিজেদের রেস্টুরেন্ট চালিয়ে দিন পার করছে। তবে প্রীতির মা ইদানিং একটা বিষয় নিয়ে বেশ চিন্তিত। তাদের মাথায় বিশাল একটা ঋণের বোঝা আছে, তাই প্রতি মাসেই লোন পরিশোধ নিয়ে তাকে কথা শুনতে হয়। তাদের পরিবারে আরও 3 জন সদস্য আছে। এই হলো প্রীতির দাদি, তারপর এই হলো প্রীতির ছোট ভাই। সে হাঁটতে চলতে পারে না, ছোট থেকেই তার এই শারীরিক প্রতিবন্ধকতা। আর আরেকজন হলো প্রীতির ছোট বোন। প্রীতির দাদি প্রীতির ছোট ভাইকে খুব আদর যত্ন করে, কিন্তু অপরদিকে প্রীতির ছোট বোনটাকে সে কখনোই নিজের কাছে পর্যন্ত আসতে দেয় না। আর এর মূল কারণ হলো ছোট থাকতে প্রীতির মা আর তার বাবা তাকে দত্তক নিয়েছিল। সে তাদের নিজের সন্তান ছিল না, তার নাম জিয়া। তবে তার দাদি তাকে নিজের থেকে দূরে রাখলেও ঘরের অন্যান্যরা, বিশেষ করে প্রীতির মা, তাকে খুব যত্ন করত। বিশেষ করে মাঝে মাঝেই ছোটোখাটো বিষয় নিয়ে প্রীতির দাদি আর তার মায়ের মধ্যে ঝগড়া বেঁধে যায়, আর এটাই প্রীতিকে সব থেকে বেশি কষ্ট দেয়। শহরে প্রীতির একটা বান্ধবী আছে, তার নাম সুইটি। বেশিরভাগ সময় প্রীতি তার সাথেই সময় কাটায়। আর তার স্বভাব চরিত্র সম্পর্কে বলতে গেলে ছেলেদের ব্যাপারে সে খুবই সেন্সিটিভ। বিয়ে শাদী, প্রেম প্রীতি, সে এইসব বিষয় নিয়েই পড়ে থাকে সব সময়। আর এই বিষয়টাই প্রীতির কাছে খুব বিরক্ত লাগে। সে মনে করে এইসব ভালোবাসা, ভালো লাগা শুধুমাত্র একটা সময় নষ্ট। মূলত প্রীতির বান্ধবী সুইটির একটা বড় বোন আছে। অন্যদিক থেকে সে আবার প্রীতিদের ফ্যামিলির বিজনেসের 30%-এর পার্টনার। কিন্তু সমস্যাটা হলো সে বিশ্বাস করতে চায় না তার বয়স 35 পার হয়ে গিয়েছে। কাস্টমারদের সামনে সে সবসময় এমনভাবে থাকার চেষ্টা করে যেন সে 18-20 বছরের যুবতী মেয়ে। আর এই বিষয়টার কারণেই মাঝে মাঝে কাস্টমারেরা বিরক্ত হয়ে চলে যায়, যার কারণে প্রীতির মা মাঝে মাঝেই তাকে এই নিয়ে কথা শোনায়, কিন্তু কখনোই কথাগুলো তার মাথায় ঢুকে না। আসলে সমস্যাটা হলো তাদের রেস্টুরেন্টের সামনে নতুন একটা বড় রেস্টুরেন্ট হয়েছে, যার কারণে বেশিরভাগ মানুষ সেখানেই চলে যায়। এমনকি তারা যত ভালো রান্নাই করুক না কেন, মানুষ একটাবার চেক করতে পর্যন্ত এখানে আসা বাদ দিয়ে দিয়েছে। তাই একদিকে লোনের বোঝা, অপরদিকে ব্যবসার এরকম ডাউনফল, সব কিছু মিলিয়ে প্রীতি আর প্রীতির মা একটু দুশ্চিন্তাতেই আছে। কারণ যদি তারা লোনের টাকা সময় মতো ফেরত দিতে না পারে, তাহলে হয়তোবা তাদের এই রেস্টুরেন্ট কর্তৃপক্ষের হাতেই ছেড়ে দিতে হবে। তাই প্রীতি সব সময় তার মাকে সাহস জুগিয়ে রাখে। প্রীতি বর্তমানে তার ভার্সিটির লেখাপড়া কন্টিনিউ করছে। আর এখানে আমরা সিনেমার আরও একজন মেইন ক্যারেক্টারের সাথে পরিচয় হই, তার নাম হলো রোহিত। এক কথায় বলতে গেলে পুরো ভার্সিটিতে প্রীতির শুধুমাত্র একটা বেস্ট ফ্রেন্ড আছে, আর সেটা হলো এই রোহিত। তবে রোহিতের ক্যারেক্টারটা আবার সুন্দরী মেয়ে দেখলে একটু ঢিলা হয়ে যায়। কিভাবে মেয়েদেরকে সে পটাবে, কিভাবে ফ্লার্ট করলে মেয়েরা তার প্রতি ইমপ্রেসড হবে, তার মাথায় শুধু এইসব চিন্তা ভাবনা ঘুরে। আর এমনিতেও আর্থিকভাবে বলতে গেলে রোহিতের পরিবার ভালোই সচ্ছল, তার বাবা এখানকার বড় একজন বিজনেসম্যান। তবে তবুও রোহিত সবসময় সাদামাটা ভাবেই চলে। আর আরেকটা হিন্ট দিয়ে রাখি, রোহিত মনে মনে প্রীতিকে কিছুটা পছন্দ করে, তবে কখনো বলতে পারেনি। তাছাড়াও রোহিত যে সাদামাটা ভাবে আর বন্ধুত্বপূর্ণ ফ্রেন্ডলি ভাবে চলে তার সাথে, এই বিষয়টা প্রীতির ভালো লাগলেও এই রোহিতের যে মেয়েদের প্রতি ঘোরাঘুরি করার বিষয়টা তার খুব বিরক্ত লাগে। এটা রোহিতের আরও একটা অভ্যাস আছে, তার ডায়েরি লেখার খুব শখ। তার জীবনের সকল স্পেশাল বিষয়গুলো সে একটা কালো ডায়েরিতে লিখে রাখে। অপরদিকে আমরা প্রীতির বাসায় দেখতে পাই তার দাদি জিয়াকে কি কারণে যেন মারছে। আসলে প্রীতির ছোট ভাইটা তো পঙ্গু, তাই কোনো প্রকার সাপোর্ট ছাড়া সে চলাফেরা করতে পারে না। আর দুর্ঘটনাবশত আজকে সে সিঁড়ি দিয়ে উপরে উঠতে গিয়ে পড়ে গিয়েছে। তাই তার দাদি এসে জিয়াকে কথা শোনায় যে সে থাকতে এমন ঘটনা কেন ঘটলো। আর শুরুতেই তো বলেছিলাম সে জিয়াকে মোটেও সহ্য করতে পারে না। ঠিক তখনই জিয়ার মা এসে জিয়ার দাদির ওপর রেগে যায়। এখানে তো তার কোনো দোষ নেই, বিনা কারণে সে তাকে মারতে পারে না। তখনই প্রীতি বাড়ি ফিরে আসে, আর এসেই তার মায়ের সাথে তার দাদির এই ঝামেলা
ঝামেলা দেখতে পায়। এখানে প্রীতির দাদি সবসময় প্রীতির মাকে দোষারোপ করত, খালি একটা কথাই বলতো যে তার কারণেই নাকি প্রীতির বাবা নিজেকে শেষ করে দিয়েছে, কিন্তু এ বিষয়টা পুরোপুরি সঠিক নয়, যার কারণে সব সময় প্রীতির দাদির সাথে কোনো না কোনো কারণে এখানে ঝামেলা বেঁধেই থাকতো। আর এই ঝামেলায় প্রীতি সবসময় মানসিকভাবে খুব কষ্ট পেত। সেদিনের রাতটা ছিল খ্রিস্টানদের ক্রিসমাস, তো সেই রাতে সেখানে প্রীতির দাদি বাদে ঘরের প্রত্যেকেই বসে প্রার্থনা করতে থাকে। আসলে প্রীতির দাদির তার মায়ের প্রতি এরকম বিরক্ত থাকার আরেকটা কারণ আছে, যেটা হলো তার ধর্ম। প্রীতির বাবা ছিল হিন্দু পরিবার থেকে আর প্রীতির মা হলো খ্রিস্টান পরিবার থেকে। অবশ্য বিয়ের পর উভয়ই একে অপরের ধর্মকে সম্মান করত, তবে প্রীতির দাদি কখনোই এই দিক থেকে তাকে পছন্দ করতো না। তবে যাই হোক, আজকে তারা সবাই একসাথে প্রার্থনা করে। তাদের ওপর বিশাল লোন, পাশাপাশি ব্যবসার ডাউনফল আর এই পারিবারিক সমস্যা সবকিছুই যেন তাদের সবাইকে একদম ঘিরে ধরতে শুরু করেছে। তারা এগুলোর একটা সমাধানের প্রার্থনা করে। ঠিক তখনই তাদের বাড়ির পাশের একটা বাড়ি থেকে আমাদের গল্পের প্রধান ক্যারেক্টার সামনে বেরিয়ে আসে। তার নাম হলো আমান। এখানে সে নতুন শিফট হয়েছে আর রাতে বরফ পড়তে দেখে সে তার বারান্দায় বেরিয়েছিল, কিন্তু তখনই সে তার বাসার সামনের বাড়ির জানালা দিয়ে ঘরের সকলকে একসাথে এভাবে প্রার্থনা করতে দেখে মনে মনে কিছুটা খুশি হয়, সবাই একসাথে তো। তবে সেখানে সে ঘরের বাকিদেরকে দেখতে পেলেও প্রীতি ছিল একদম পাশে, তাকে সে দেখতে পায় না। তারপর এভাবেই রাতটা পার হয়ে যায়। পরদিন সকালে সেখানকার কলোনির প্রত্যেকটা বাচ্চা বাইরে এসে খেলাধুলা করছিল, কারণ সবাই ক্রিসমাসের ছুটি পেয়েছে। সেখানে প্রীতির ছোট ভাই আর তার ছোট বোনও বাইরে বসেছিল। আর তখনই আমান তাদের দুজনের মাঝে গিয়ে বসে পড়ে। গতরাতে তাদের দুজনকে সে তার বাড়ির বারান্দা থেকে দেখেছিল, তাই সে তাদের সাথে বন্ধুত্ব করতে এসেছে। আর অপরদিকে বাড়ির ভেতরে তখন তাদের দাদি তার সংস্কৃত সঙ্গীত গাওয়া শুরু করে। আর সত্যি বলতে তার সঙ্গীত এতটাই খারাপ ছিল যে বাইরে থাকা বাচ্চারা পর্যন্ত তা সহ্য করতে পারে না। তাই একসময় আমান বাড়ির বাইরে থেকে তাকে চিৎকার করে ডাকতে শুরু করে। তাকে সে থামতে বলে, আরে দাদি, আপনি তো গান গাইছেন না, রীতিমতো গানের নামে আমাদের নির্যাতন করছেন, দয়া করে বন্ধ করুন। আর এই শুনে তাদের দাদি তো একদম থক হয়ে যায়। আজ পর্যন্ত কেউ তাকে এমন সরাসরি ইনসাল্ট করেনি। ঠিক তখনই পাশের জানালা থেকে প্রীতি বাইরের দিকে তাকায়, এই দেখতে যে কি হচ্ছে এখানে। আর আজকে এই প্রথম দেখাতেই প্রীতির প্রতি আমান একদম ফিদা হয়ে যায়। ওই যে প্রথম দেখায় প্রেম যাকে বলে, সে তার দিকে একদম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর অবশ্যই প্রীতিও তার ইন্টেনশন বুঝতে পারে, তাই আমানকে বিরক্ত দেখে সে আবার ভেতরে চলে যায়। কিন্তু ইতোমধ্যে আমান প্রীতির ছোট দুই ভাই বোনের সাথে বন্ধুত্ব করে নিয়েছে, যার কারণে পরবর্তীতে তারা প্রীতি আর প্রীতির মায়ের সাথে আমানের পরিচয় করিয়ে দেয়। আমান জানায় সে একটা কাজের কারণে সামনের বেশ কয়েক মাস হয়তোবা তার আঙ্কেলের বাসায় থাকবে। তাছাড়াও আমানের একটা গুণ আছে, সে খুব সহজেই সবার সাথে একদম বন্ধুর মতো মিশে যেতে পারে। আর তার এই স্বভাবের কারণে প্রীতির মা খুব অল্প সময়েই তার সাথে ফ্রি হয়ে যায়। কিন্তু প্রীতি বিষয়টা মানতে পারে না। সে এত তাড়াতাড়ি তার ছোট ভাই বোনের সাথে বন্ধুত্ব করে নিয়েছে, এমনকি তার মাকেও পটিয়ে নিয়েছে, এটা সে মেনে নিতে পারে না। আর এই ভাবতে ভাবতে তখনই আমান কথায় কথায় প্রীতির মায়ের কাছে আজ রাতের ডিনারে আসার দাওয়াতটা নিয়ে নেয়। এতে করে সে আরও বিরক্ত হয়। এমনকি রাতের বেলায় সত্যি সত্যি আমান তার বাসায় দাওয়াত খেতে খুব তাড়াতাড়ি চলে আসে। সে খুব তাড়াতাড়ি এসে পড়েছে, কারণ সে প্রীতির বাসার সবাইকে নিজে রান্না করে খাওয়াবে। আর তার এই বিষয়টা প্রীতির মা আরও বেশি পছন্দ করে। তবে ধীরে ধীরে প্রীতি আরও বেশি বিরক্ত হচ্ছে। একসময় আমানকে সে বাইরে নিয়ে আসে আর ভালো মতো জিজ্ঞাসা করে যে সে তাদের সাথে এত ফ্রি কেন হচ্ছে। এমনকি তার এই কথাগুলো আমার একদম হাসি তামাশায় উড়িয়ে দেয়। তাই একসময় বিরক্ত হয়ে প্রীতি বলে, একদম আমার কাছাকাছি আসার চেষ্টা করবে না, তোমার ইন্টেনশন আমি জানি, আমি তাদের মতো না, আর তুমি এমনভাবে কথা বলছো জানো আমরা ছোটোবেলাকার বন্ধু। আর তার এই কথা শুনে আমানও বলে ওঠে, আরে আমাদের সম্পর্ক তো ছোটোবেলাকার নয়, সম্ভবত আগের জন্মের। আর তার এই কথা শুনে সে এবার আরও রেগে যায়। কিন্তু আমান তাকে বোঝায়, দেখো জীবনটা কত ছোট্ট, আজ আছি কাল নেই, তাই যতক্ষণ আছো হাসি খুশি থাকার চেষ্টা করো। সবসময় তুমি গুমরামুখ হয়ে কেন থাকো, হাসতে পারো না নাকি হাসি ভুলে গিয়েছো। আর এইসব শুনে যখন প্রীতি বুঝতে পারে যে না এর সাথে পেরে ওঠা যাবে না, তখন সে ভেতরে চলে যায়। পরদিন সকাল হলে প্রীতি ব্রাশ করার সময় আয়নায় নিজের চেহারা দেখে। আর তখন তার গতকাল রাতে আমানের কথা মনে পড়ে যায়। আসলেও তো সে সত্যি সত্যি মনে হয় হাসতে ভুলে গিয়েছে। মূলত বিষয়টা সত্যি বলতে এমনই, প্রীতির বাবা যখন বেঁচে ছিল ওই সময়গুলোতেই মনে হয় প্রীতি মন খুলে হেসেছে। আর তার মারা যাওয়ার পর থেকে হাসি যেন তার জীবন থেকেই উধাও হয়ে গিয়েছিল। অপরদিকে আমরা আমানের মাকে দেখতে পাই, তার হাতে একটা ছবিতে যে মেয়েটাকে দেখতে পাচ্ছেন তার নাম হলো প্রিয়া। আর তার সাথে দেখা করতেই আমান নিউ ইয়র্ক এসেছে। কিন্তু বিষয়টা এখনো ক্লিয়ার নয় যে এই মেয়েটা আসলে কে, অথবা আমানের সাথে তার কিসের সম্পর্ক, সেটা সামনেই জানতে পারবেন, দেখতে থাকুন। সেদিন প্রীতি তার বান্ধবী সুইটির সাথে কোথায় যেন যাচ্ছিল। আর সুইটির স্বভাব সম্পর্কে তো আমি শুরুতেই বললাম, এখানেও একটা ইয়ো ছেলেকে দেখে সুইটির খুব ভালো লেগে যায়, কিন্তু তার সাথে কথা বলার সাহস সে পায় না। ঠিক তখনই সেখানে আমান কোথা থেকে যেন উড়ে এসে জুড়ে বসে আর কথা
কথাবার্তা বলে ওই ছেলেটার সাথে সুইটির একটা ফার্স্ট ইমপ্রেশন করিয়ে দেয়, যার কারণে আমানকেও সুইটি পছন্দ করতে শুরু করে। কিন্তু আমান এখানে কেন? এমনিতেও গত ঘটনায় সে তাকে অনেক বিরক্ত করেছে, এখানেও উড়ে এসে পড়েছে, তাই সে তার সাথে তেমন কোনো কথাই বলে না। তারপর সেখানে প্রীতি রোহিতের সাথে দেখা করে। সেখানে কথায় কথায় প্রীতি তার সাথে সব কিছু শেয়ার করে যে কিভাবে রিসেন্ট সময়টাতে আমান তার পিছনে ঘুরঘুর করছে। সেই শুরুর দিনই প্রীতি বুঝে গিয়েছিল যে আমান হয়তোবা তাকে পটাতে চাইছে, বিষয়টা তার মোটেও ভালো লাগে না, তাই সে রোহিতের কাছে একটা সাহায্য চায়। আমান যদি আবারও তাকে বিরক্ত করতে আসে তখন প্রীতি রোহিতকে তার বয়ফ্রেন্ড হিসেবে পরিচয় দেবে। তো এখানেই চ্যাপ্টার ক্লোজ। তবে রোহিত বিষয়টাতে রাজি হতে চায় না, কিন্তু প্রীতির জোরাজোরিতে অবশেষে একটা নাইট ক্লাবে আমানের সাথে দুজন দেখা করে। কথা মতো প্রীতি রোহিতকে তার বয়ফ্রেন্ড পরিচয় দেয়, আর রোহিত নিজেও বিষয়টার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু একের পর এক সে ভুল করতে থাকে। দুজনের আচার আচরণে আমান খুব ভালো মতোই বুঝে যায় যে তারা নাটক করছে, যার কারণে অবশেষে রোহিত তার কাছে সব সত্য স্বীকার করে যে না, তারা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নয়, তারা জাস্ট ফ্রেন্ড, এতটুকুই। আরও জানায় প্রীতি তাকে এমনটা বলতে বলেছে কারণ সে আমানকে দেখাতে চায় সে খুব খুশি খুশি আছে, তার নতুন কারো দরকার নেই, খুব ভালো আছে সে। আর কথায় কথায় এখানেও আমান রোহিতের সাথে বন্ধুত্ব করে ফেলে, যা সহ্য করতে না পেরে প্রীতি সেখানে অতিরিক্ত দুষ্টু পানি খেয়ে ফেলে আর মাতাল হয়ে পাগলামো করতে শুরু করে, যার কারণে একসময় তাদের তিনজনকেই বার থেকে বের করে দেওয়া হয়। এরপর আমরা দুদিন পরের একটা দৃশ্য দেখি। সেদিন প্রীতি একটা চার্চে প্রার্থনা করতে এসেছিল, সেখানেও আমানের সাথে তার দেখা হয়ে যায়। আর প্রত্যেকবারের মতো এবারও সে বিরক্ত হয়, কারণ আমান সবসময় হাসি খুশি থাকে আর প্রীতি সবসময় অফ করে থাকে। আর তাই আজকে আমান তাকে খুব সুন্দর মতো বোঝায়, আমি জানি সেদিন আমি তোমাকে সরাসরি বলেছিলাম যে তুমি হয়তো হাসতে পারো না, কিন্তু কথাটা সত্য, এটা মানতে হবে। সত্যি তোমাকে আমি এই কয়দিনে এখন পর্যন্ত কখনো হাসতে দেখিনি, আর সম্ভবত তার কারণও আমি জানি, তোমার বাবা, তাই না? হ্যাঁ, এটা সত্য, তিনি দুনিয়াতে নেই, কিন্তু একবার চিন্তা করে দেখেছো তোমার হাসিটাকে হয়তোবা সে অনেক মিস করছে। হয়তোবা তোমার হাসির মধ্যেই তোমার বাবা নিজের আনন্দ খুঁজে পাবে। সে তোমাকে সবসময় দেখছে, তোমার বাবা হয়তোবা কখনোই চাইবে না তুমি এভাবে আপসেট থাকো, তাই মন খুলে হাসো, এই বলে সেখান থেকে চলে যায়। আর আজকে আমানের এই সকল কথা এই প্রথম তার মনে ভালোই একটা প্রভাব ফেলে, আর আমানের প্রতি তার যেই সকল বিরক্তি আর রাগ ছিল সেগুলো যেন নিমিষের মধ্যেই কোথায় হারিয়ে যায়। আর এরপর থেকে এভাবেই অনেকগুলো দিন পার হয়ে যায়। প্রীতির পরিবারের সাথে আমানের খুব সুন্দর একটা সম্পর্ক তৈরি হয়। ঘরের সকলের সাথে সে একজন ফ্যামিলি মেম্বারের মতো করেই মিশে যায়। এমনকি যেখানে কোনো এক সময় আমান শুধুমাত্রই প্রীতির বিরক্তির কারণ ছিল, সেখানে সে ধীরে ধীরে এখন তার হাসি খুশি থাকার কারণ হয়ে ওঠে। এরপর আরও প্রায় মাসখানেক সময় পার হয়ে যায়। সেখানে শহরে আমরা আমানের সাথে একটা মেয়েকে কথা বলতে দেখি। মেয়েটাকে চিনতে পেরেছেন? হ্যাঁ, এটা সেই ছবিতে থাকা মেয়ে, যে ছবিটা আমানের মা তার হাতে ধরেছিল। আর তার সাথে দেখা করতেই আমান আমেরিকায় এসেছে। সেখানে আমান প্রিয়াকে বারবার একই কথা জিজ্ঞাসা করে যে আর কত সময় চাও, জাস্ট আমাকে জানিয়ে দাও। কিন্তু প্রিয়া শুধুমাত্র একটা উত্তর দেয় যে তার আরও কিছুটা সময় লাগবে। অপরদিকে আমরা প্রীতির মাকে দেখি। ব্যাংক থেকে তাকে লাস্ট ওয়ার্নিং দেওয়া হয়েছে আর লাস্ট একটা ডেট দেওয়া হয়েছে, যদি সময় মতো তারা লোন পরিশোধ করতে না পারে তাহলে তাদের রেস্টুরেন্ট ব্যাংকের আওতাধীন হয়ে যাবে। সেখানে রোহিত ছিল, সে প্রীতির মাকে এখানে টাকা দিয়ে সাহায্য করতে চায়, কিন্তু তিনি তাতে নিষেধ করে দেন। সমাধান তার নিজেকেই বের করতে হবে, আর কোনো প্রকার লোন সে করতে চায় না। ঠিক তখনই ওখানে আমান তাদেরকে একটা আইডিয়া দেয়। তাদের রেস্টুরেন্ট কেন চলছে না এর পেছনে একটা কারণ আছে। যেহেতু তাদের সামনে বড় একটা রেস্টুরেন্ট উঠে দাঁড়িয়েছে, তো তাদের সাথে পাল্লা দিয়ে কিছু করা যাবে না। করতে হলে এমন কিছু করতে হবে যা মানুষ অন্য কোথাও পাবে না বা ওই রেস্টুরেন্টে পাবে না। সে আইডিয়া দেয় খাবারের রেসিপি পরিবর্তন করতে হবে আর সমস্ত এনভায়রনমেন্ট ইন্ডিয়ান কালচারে রূপান্তরিত করতে হবে। এখানকার মানুষ ইন্ডিয়ান স্পেশাল খাবারগুলো হয়তোবা কখনো খায়নি, তাই তারা ওই অনুযায়ী কাজ শুরু করে। আর সব কাজ শেষ হলে তাদের প্রথম কাস্টমার ভেতরে আসে। এখানকার ইউনিক খাবার আইটেম সম্পর্কে জানতে পেরেই সে এসেছে। আর অবাক করা কাণ্ড হলো, এই খাবার তার খুব পছন্দ হয়। এরপর থেকে একজন থেকে অপরজন, অপরজন থেকে আরেকজন, এভাবে ছড়াতে ছড়াতে তাদের কাস্টমারের সংখ্যা দিন দিন বাড়তে শুরু করে, যার কারণে তাদের ব্যবসা এখন একদম চাঙ্গা। আর এই সকল বিষয়ে প্রীতি মন থেকেই এবার আমানের কাজে খুশি হয়। আমানকে যে মনের অজান্তেই সে কখন পছন্দ করতে শুরু করেছে এটা সে নিজেও জানে না। এমনকি পরদিন রাতে দুজনের দেখা হলে আমান তাকে সরাসরি জানায়, সত্যি বলতে এগুলো আমি তোমার জন্যই করেছি, তোমার মুখের হাসিটাকে ফিরিয়ে আনার জন্য। আর তার এমন কথায় প্রীতি এবার কোথাও না কোথাও তাকে ভালোবাসতে শুরু করেছে। তারপর একদিন রোহিতের সাথে দেখা হলে প্রীতি তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা রোহিত, তোমার সাথে কখনো এমনটা হয়েছে যে কাউকে শুরুতে শুরুতে খুব বিরক্ত লাগতো, অথবা মনে করো সে তোমার বন্ধু, কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে সেই মানুষটাকে তুমি পছন্দ করতে শুরু করেছো? আর প্রীতির এই কথা শুনে রোহিত আবার উল্টোটা মনে করে। সে ভাবতে থাকে সম্ভবত প্রীতি তার কথা বলছে। আর সত্যি বলতে গল্পের একদম শুরু থেকে এই পর্যন্ত রোহিত প্রীতিকে মনে মনে পছন্দ করতে এটা তো জানতেনি, কিন্তু কখনো মুখ খুলে বলতে পারেনি। সে চায়নি যে এতে করে তাদের অন্তত বন্ধুত্বটা নষ্ট হোক।
কিন্তু আজকে যখন প্রীতি এমন একটা কথা বলল তখন সে ভেবে নিয়েছে যে হয়তোবা সে তার কথাই বলছে। তারপর বিকালে প্রীতির সাথে তার বান্ধবীর সুইটির দেখা হয়, আর তাকেও সে জানায় যে আমানকে নাকি তার ভালো লাগতে শুরু করেছে। মনে হয় সে আমানকে ভালোবেসে ফেলেছে, কিন্তু এখন সে কি করবে কিছু বুঝতে পারছে না। এরপর এভাবেই আরও কয়েকটা দিন পার হয়ে যায়। রোহিতের কথা তো মনে আছে তাই না? রোহিতকে তো প্রীতি সরাসরি এমন বলেনি যে আমানকে সে পছন্দ করে। সে যেভাবে বলেছে রোহিত মনে করেছে যে প্রীতি তার কথা বলছে। প্রীতির সেদিনকার কথায় সে তখন থেকে শুধুমাত্র এই কথাই চিন্তা করে এসেছে, কিভাবে তাকে বলবে কিচ্ছু বুঝতে পারছে না। তাই সেদিন সে আমানের সাথে কথা বলতে যায়, তার কাছে সাজেশন চায় যে সে নাকি প্রীতিকে ভালোবাসে কিন্তু বুঝতে পারছে না কিভাবে তাকে বলবে, যা শুনে আমান তাকে উৎসাহ দেয়। আরে এত কিছু চিন্তা করার দরকারই নেই, মনে যা আছে সোজা গিয়ে বলে দাও। ঠিক তখনই প্রীতিও রোহিতকে কল করে, কারণ এতদিন ধরে প্রীতি শুধুমাত্র আমানের কথাই চিন্তা করে এসেছে। আর রোহিতকে এবারও সে সরাসরি কিছু জানায় না, বলে যে দেখা করতে পারবে, তোমার সাথে আমার কিছু দরকারি কথা আছে, তোমাকে একটা বিষয় জানাতে চাই। আর এদিকে রোহিত মনে করে যে হয়তোবা প্রীতিও তাকে এই কথাই বলতে চায় যে সে তাকে ভালোবাসে। তাই সেদিন সে খুবই সাজুগুজু করে খুব সুন্দর একটা প্লেসে সব কিছু সাজিয়ে দুজনে দেখা করে। আর যখনই রোহিত প্রীতিকে তার মনের কথা বলতেই যাবে তখনই প্রীতি তাকে বলে ওঠে, আমার মনে হয় আমি আমানকে ভালোবেসে ফেলেছি। আর হ্যাঁ, এই কথাতেই তার মাথায় একদম বাঁশ ভেঙে পড়ে, কিন্তু সে তার মনের কষ্টটাকে চেপেই রাখে আর এমন ভান করে যে সে খুব খুশি। এমনকি সে নিজেও তাকে সাজেশন দেয়, যাও যাকে ভালোবাসো বলে দাও, তাড়াতাড়ি বলে দাও, না হলে দেরি হয়ে গেলে সমস্যা। সে কথাগুলো বলছিল হাসি মুখেই, কিন্তু ভেতরে ভেতরে যেন সব কিছু তার ফেটে ভেঙে চুরে তছনছ হয়ে যাচ্ছে। সেখান থেকে প্রীতি তাই সোজা বাড়ির দিকে রওনা হয়। আমানকে আজ সে সব কিছু খুলে বলবে। তবে ওই সময়টাতে রাস্তায় হঠাৎ বৃষ্টি নেমে পড়ে। তবে প্রথম প্রথম প্রেম তো বৃষ্টিতে ভিজতেও খুব মজা লাগে। তাই এই ভেজা অবস্থাতেই প্রীতি সোজা আমানের বাসায় যায়। তার হাতে একটা ফুল নিয়ে এসেছে সে। আজকে আমানকে সে নিজের মনের কথা বলতে চায়, কিন্তু সে কোনোভাবেই সেটা বলে উঠতে পারে না। কিভাবে বলবে বা কি হবে এই বিষয় নিয়ে তার মাথায় অনেক কথাবার্তা চলছে। কিন্তু ঠিক তখনই তার চোখ পড়ে টেবিলে রাখা একটা ছবিতে। হ্যাঁ, এটা প্রিয়া আর আমানের সেই ছবিটা যেখানে প্রিয়াকে বিয়ের সাজে দেখা যাচ্ছে। আর এই ছবিটা দেখে প্রীতির মনে প্রশ্ন জাগাটা স্বাভাবিক। সে জিজ্ঞাসা করে, ছবিতে থাকা এই মেয়েটা কে, যাতে করে আজকে প্রথম আমরা প্রিয়ার আসল পরিচয় পাই। আমান তাকে বলে, ওহ তোমাকে তো বলাই হয়নি এই ব্যাপারে কিছু, সেজন্য সরি, ও আমার ওয়াইফ। আর তার মুখে এমন একটা কথা শুনে এবার প্রীতি একদম থমকে যায়। আমান তাকে জানায় 3 বছর আগে তাদের বিয়ে হয়েছিল। কয়েক মাস আগে তাদের হঠাৎ খুব ঝগড়া হয়, তাই প্রিয়া ইন্ডিয়া থেকে আমেরিকা তার বাবার কাছে চলে এসেছিল। সেজন্যই মূলত আমান এখানে তাকে ফিরিয়ে নিতে এসেছে। আর এই সব কিছু জানতে পেরে প্রীতির আর কিচ্ছু করার রইল না। তাকে সে যে অজান্তেই ভালোবেসে ফেলেছে সেটা যেন শুরু থেকেই একটা অপূর্ণ রাস্তা ছিল, যে রাস্তার কোনো গন্তব্য ছিল না। আর সেই সমস্তটাই যেন প্রীতির চোখ দেখেই বোঝা যাচ্ছে। সে কিছু বলতে পারে না। আর ওখান থেকে চলে যাওয়ার সময় যেই ফুলের তোড়া সে আমানকে দেবে বলে এনেছিল সেটাকে সে তার আঙ্কেলের হাতে দিয়ে ওখান থেকে চলে যায়। প্রীতি একটা নদীর ধারে গিয়ে সেই বৃষ্টির মধ্যেই অঝরে কান্না করতে শুরু করে। তার কষ্ট সে কাকে বোঝাবে? আমানের তো কোনো দোষ নেই, সে তো কখনো তাকে বলেনি যে আমাকে ভালোবাসো। বরং কিছু না জেনেই প্রীতি তার হতে চেয়েছে, এখানে শুধু তারই দোষ। তারপর এভাবেই প্রায় আরও 2 সপ্তাহ পার হয়ে যায়। মাঝখানে এতগুলো দিন আমানের সাথে প্রীতির তেমন কোনো কথাবার্তা অথবা দেখা সাক্ষাৎ কোনোটাই হয়নি। প্রীতি নিজেকে স্বাভাবিক রাখার খুব চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তবুও যেন আমানকে সে ভুলতে পারে না। সেদিন রোহিতের সাথে সে দেখা করে, তাকে জানায় আমান বিবাহিত, তার স্ত্রী আছে, আর তাকে ফেরত নিতেই সে আমেরিকা এসেছিল। আর এই কথা শুনে রোহিত নিজেও অবাক হয়ে যায়। তবে প্রীতি তার সামনে স্বাভাবিক থাকারই চেষ্টা করে। সে বলে, যাই হোক, তাকে আমার ভুলতেই হবে। সম্ভবত একা থাকাটাই আমার জীবনের মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে। এখন রোহিত তাকে বলে ওঠে, তুমি একা নও, আমি আছি তো তোমার সাথে। দরকার হলে সারা জীবন থাকবো, একবার শুধু স্বীকারোক্তি দিয়ে দেখাও, তোমার পাশে সারাটা জীবন থাকবো আমি। কিন্তু প্রীতি এই বিষয়টাকে হাসি তামাশা করেই উড়িয়ে দেয়, যার কারণে রোহিত এবার তার উপর রাগ হয়। সে সিরিয়াসলি কথা বলছে, হাসি তামাশা নয়। কেন সে তাকে কখনো সিরিয়াসলি নেয় না? তারপর আরও কিছুদিন পার হয়। সেদিন পাঞ্জাব থেকে প্রীতির এক আত্মীয় প্রীতিকে দেখতে আসে। তারা প্রীতিকে নিজেদের ঘরের বউ বানাতে চায়, কিন্তু প্রীতি এক কথায় তাদেরকে নিষেধ করে দেয় আর জানিয়ে দেয় বিয়ে করার বিষয়ে আপাতত বর্তমানে সে ইন্টারেস্টেড নয়, আর এই বিয়েতে সে রাজিও না। তাই সেদিন তারাও সেখানে কথাবার্তা না বলেই ইন্ডিয়া চলে যায়। বিকালবেলা প্রীতি আর প্রীতির মা ওই নদীর পাড়ে বসেই সময় কাটাচ্ছিল। প্রীতির মা জানে যে প্রীতি আমানকে ভালোবাসে, কিন্তু সেটার কোনো লক্ষ্য নেই। প্রীতির মা জানে জীবনে একা থাকার কষ্ট কীরকম, তাই সে চায় না তার মেয়েকেও
একই জীবন দিতে। আর তার এই কথায় প্রীতি সেদিন খুবই ইমোশনাল হয়ে পড়ে। সে তার জীবনের এই প্রথম কাউকে মন থেকে ভালোবেসেছে, কিন্তু তার সাথে এমনটা কেন হলো এই বলে সে কান্না করতে শুরু করে। কিন্তু দুজনে খেয়াল করেনি যে তাদের সমস্ত কথা পেছনে বসে আমান শুনছিল। সবকিছু জানতে পেরে এবার যেন আমান নিজেও এক অপারক পরিস্থিতির মুখোমুখি এসে দাঁড়ায়। দোষটা তারও ছিল, কারণ প্রীতি যদি শুরু থেকে জানতো যে আমানের সাথে তার সম্পর্কটা সম্ভব নয়, তাহলে হয়তোবা সে কখনো এদিকে এগিয়ে যেত না। তাই এবার আমান নিজেই সিদ্ধান্ত নেয় যে যেহেতু তার মুখের সেই হাসিটা তার কারণেই চলে গিয়েছে, সেই হাসিটাকে সে তার জীবনে, সেই ভালোবাসাটাকে সে ফিরিয়ে আনবেই। আর গল্পটা দেখতে থাকুন, এখনো গল্পের বিশাল একটা প্লট রিভিল বাকি আছে। গুরুত্বপূর্ণ কিছু বিষয় এখনো রিভিল হওয়া বাকি আছে, যার কারণেই এই অপারক পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা সম্পর্কে একদম শেষে জানতে পারবেন আপনি। দেখতে থাকুন। আমান সোজা রোহিতের সাথে দেখা করে। সে জানে রোহিত প্রীতিকে সেই শুরু থেকেই ভালোবাসে। আর সত্যি বলতে এই যাবৎকাল পর্যন্ত রোহিতের সাথে সে যতটুকু সময় কাটিয়েছে, অন্তত আমান এটা বুঝে গিয়েছে যে রোহিত প্রীতিকে মন থেকেই ভালোবাসে। তাই এবার আমান রোহিতকে শেখাতে শুরু করে কিভাবে একটা মেয়েকে সে তার প্রেমে ফেলবে। প্রথম ট্রিক্স হলো, যেহেতু প্রীতি রোহিতের বেস্ট ফ্রেন্ড, তাই এখন থেকে তার পেছনে ঘোরাঘুরি করা চলবে না, বরং রোহিত যেন প্রীতিকে ধীরে ধীরে অ্যাভয়েড করতে শুরু করে। মেয়েদের স্বভাবই এরকম যে নর্মালভাবে চলতে থাকলে সেগুলো তাদের চোখে পড়বে না, ব্যতিক্রম কিছুই করতে হয়। তাই রোহিত তার কথা মতো সেটাই করে। দুজনে তখন ফোন কলে কানেক্টেড ছিল, তবে প্রীতি সেটা জানে না। প্রত্যেকবারের মতো ক্লাসে দুজন একসাথেই বসে আছে, কিন্তু প্রীতি তার সাথে স্বাভাবিকভাবে কথা বললেও রোহিত সম্পূর্ণ অ্যাটিটিউড নিয়ে বসে থাকে, যে বিষয়টা প্রীতির মোটেও ভালো লাগে না। আবার দ্বিতীয় দিন আমানের বুদ্ধিতে রোহিত প্রীতির সাথে কথা না বলে, তার সাথে না বসে, বরং অন্য একটা সুন্দরী মেয়ের সাথে বসে তার সাথে ফ্লার্ট করতে শুরু করে। আর এটাও প্রীতি কোনোভাবেই সহ্য করতে পারে না। তারপর দিন সারাটা সময় একটা বারের জন্যও রোহিত প্রীতির সাথে কোনো প্রকার যোগাযোগ অথবা কোনো প্রকার দেখা সাক্ষাৎ কিছুই করে না। এভাবে আরো 2 দিন চলে যায়। আর তারপর 6 নম্বর দিনে আমানের কথাতেই রোহিত সোজা প্রীতিকে কল করে, আর তারপর দুজনে দেখা করে। প্রীতি তার রিসেন্ট ঘটনায় খুবই রাগ হয়ে আছে। সে বলছে, আমি ভাবতাম আমার একটা বন্ধু আছে, কিন্তু সেও মনে হয় হারিয়ে যাবে। ঠিক তখনই রোহিত তাকে বলে ওঠে, এটাই সমস্যা, আর কতদিন শুধুমাত্র এক জায়গায় থাকবে এই সম্পর্ক? আমি শুধুমাত্র তোমার বন্ধু হয়ে থাকতে চাই না। মনে রাখবে, প্রেমের সম্পর্কের শুরুটা হয় বন্ধুত্ব দিয়ে, আর সেটা এগিয়ে যায় বন্ধুত্বের মাধ্যমেই। তাই চিন্তা করো, সময় নাও, কিন্তু আমাকে কিছু একটা জানিও। তোমার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করব। আর আজকের এই কথায় প্রীতির মনেও রোহিতের জন্য একটা পরিবর্তন লক্ষণীয় হয়ে ওঠে। এভাবেই দেখতে দেখতে আরও কিছুদিন পার হয়। তারপর আরও একদিন রোহিত প্রীতিকে তার বাবা মায়ের বিবাহ বার্ষিকী উপলক্ষে তাদের একটা দাওয়াতে ইনভাইট করে, আর জানায় সেখানে নাকি সবার মধ্যে একটা ডান্স পারফর্ম হবে, আর রোহিতের জন্য একজন পার্টনার লাগবে। তো সে তার পার্টনার হিসেবে প্রীতিকে চায়। এমনকি এখানে রোহিত আরও কিছু ফ্লার্ট করার মতো কথাবার্তাও তার সাথে বলে। সরাসরি এমনও সে বলে যে তোমাকে তো আমি আমার লাইফ পার্টনার বানিয়েই ছাড়বো, তো ডান্স পার্টনার হতে সমস্যা কোথায়? যার উত্তরে প্রীতি কিছুই বলে না। তার পরের মুহূর্তগুলোতে প্রীতি ধীরে ধীরে রোহিতকে মেনে নিতে শুরু করে, কারণ যেহেতু তার জীবনে কাউকে না কাউকে আসতেই হবে, তাহলে অপরিচিত কেউ কেন, তার সব থেকে ঘনিষ্ঠ তার বেস্ট ফ্রেন্ড রোহিত আসুক, এই হলো তার কথা। আর এই সকল কথা জানিয়েই প্রীতি তার এই রিলেশনে রাজি হওয়ার বিষয় নিয়ে সে রোহিতের কাছে একটা চিঠি পাঠায়। আর চিঠিটা তখন রোহিত আর আমান একসাথে পড়ছিল, যা জানতে পেরে রোহিত খুশিতে একদম লাফিয়ে উঠে আমানকে সে মন থেকে ধন্যবাদ জানায়, আর বলে ওঠে, ভাই তোর এত এক্সপিরিয়েন্স কোথা থেকে আসলো? মাত্র 2 সপ্তাহের মাথায় এভাবে মেয়ে পটানোর ট্রিক্স তুই কোথায় শিখলি? আর এই কথা বলা মাত্রই রোহিত আর আমান সামনে দেখতে পায় সেখানে প্রীতি দাঁড়িয়ে আছে। সমস্ত কথাই প্রীতি শুনেছে, তাই সে কিচ্ছু না বলে ওখান থেকে আবারও ফেরত চলে যায়। তার ভালোবাসা নিয়ে যেন মজা করা হচ্ছে। সে ভেবেছে হয়তোবা রোহিত নিজে থেকেই তার জন্য এত কিছু করছিল, কিন্তু ঘুরে ফিরে যখন এই সকল বিষয় আমানের মাধ্যমে আসলো, তখন তার ভালোবাসাটাও যেন ঘুরে ফিরে সেই আমানের প্রতি ফিরে যায়। কিন্তু সেদিনকার তুলনায় আজকে সে বেশি কষ্ট পাচ্ছে, কারণ সে কোনো খেলার জিনিস নয় যে যার যেমন খুশি তাকে তেমনভাবে ব্যবহার করতে পারে না। তার আসল ভালোবাসাটাকে সে যেহেতু পায়নি, তাই এই মিথ্যা ভালোবাসার তার কোনো দরকার নেই। সে মনে করছে হয়তোবা আমান দয়া করে তার জীবনে জোর করে কোনো ভালোবাসা ঢোকানোর চেষ্টা করছে, আর সেটা হলো রোহিত। তবে রোহিত তাকে বারবার একই কথা বলে, হ্যাঁ সে আমানের কথা মতো সবকিছু করেছে, কিন্তু সেটা শুধুমাত্র তাকে নিজের জীবনে পাওয়ার জন্য। সে সত্যিই প্রীতিকে ভালোবাসে, এখানে কোনো মিথ্যা কিছু নেই, কিন্তু তবুও প্রীতি তার কোনো কথা শুনতে চায় না, আর এখান থেকে চলে যেতে ধরে। ঠিক তখনই আমান রোহিতের পকেট থেকে তার পার্সোনাল আর স্পেশাল সেই কালো ডায়েরিটা বের করে। গল্পের শুরুতেই এই ডায়েরি সম্পর্কে বলেছিলাম যে রোহিত সবসময় তার স্পেশাল বিষয়গুলো এই ডায়েরিতে লিখে রাখে, আর প্রীতি নিজেও খুব ভালো মতোই জানে রোহিত কখনোই এখানে মিথ্যা কিছু লিখবে না। আমান সেই ডায়েরিটা পড়তে শুরু করে, যেখানে রোহিত প্রীতির প্রতি একদম শুরু থেকেই তার যে ভালো লাগাটা সেটা লিখেছে যে সে প্রীতিকে কতটা ভালোবাসে। এমনকি সেখানে সে ডায়েরিটা থেকে এমন কিছু কথা বলতে থাকে যেগুলো প্রীতিকে ওখানেই থামিয়ে দেয়। সে বলছে,
আমি জানি না প্রথম প্রেমের অনুভূতিটা কেমন, কিন্তু এতটুকু জানি সেই অনুভূতিতে শুধু তুমি থাকবে। যদি কেউ জিজ্ঞাসা করে ভালোবাসা কাকে বলে, আমি সেখানে তোমার নামটাই বলবো। এমনকি আমান একের পর এক প্রীতিকে এমন আরও অনেক কথা বলতে শুরু করে যেগুলো শুধু প্রীতিকে উদ্দেশ্য করেই লিখা। কিন্তু অবাক করার বিষয় হলো কথাগুলো বলার সময় আমান একটা বারও সেই ডায়েরির দিকে তাকাচ্ছিল না। এমনকি রোহিত নিজেও তার কথায় খুব অবাক হচ্ছে, কারণ আসল ঘটনা হলো ডায়েরির যে পাতাটা সে তার হাতে খুলে রেখেছে সেখানে কিচ্ছু লেখা নেই, বরং প্রীতির প্রতি রোহিতের অল্প কিছু কথার পরে লেখা শেষ হয়ে গিয়েছিল। আর এতক্ষণ যে কথাগুলো আমান বলল সেগুলো সে ডায়েরি থেকে নয়, বরং তার মন থেকে বলেছে যে প্রীতিকে সে কতটা ভালোবাসে। সেদিন রাতের বেলা প্রীতি যখন তার বাসার ছাদে ছিল তখন তার মা তাকে রোহিত সম্পর্কে জিজ্ঞাসা করে। প্রীতি জানায় ও আমার সাথে চিট করেছে। ও যদি আমাকে সত্যিই ভালোবেসে থাকে তাহলে আমানের সাহায্য কেন নেবে? আর তখন তার মা তাকে বোঝাতে শুরু করে এটা ঠিক সে অন্য কারো সাহায্য নিয়েছে, কিন্তু তুই কি এটা বলতে পারবি যে ওর ভালোবাসাটা মিথ্যা? ও এগুলো কার জন্য করেছে? তোর জন্যই তো, তোকে পাওয়ার জন্য। তাতে তো কোনো দোষ নেই। আমি তোকে আগেও বলেছি জীবনে একা থাকাটা কতটা কষ্টের। অতীতকে আঁকড়ে ধরে থাকতে নেই, তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া দরকার। আর আজকে তার এই কথাগুলো প্রীতি খুবই গুরুত্ব সহকারে নেয়। তাই সোজা সে রোহিতকে কল করে, তার সাথে সে দেখা করতে চায়। এমনকি পরদিন রোহিতের সাথে দেখা করতে যাওয়ার সময়তেও আমান প্রীতিকে এগিয়ে যাওয়ার উৎসাহ দেয়। সে নিজেই যেন তাকে এগিয়ে দিচ্ছে। তারপর সময় মতো দুজনে একে অপরের সামনে আসে আর রোহিত প্রীতিকে বিয়ের জন্য প্রপোজ করে, যেখানে আজকে প্রীতি অন্য কোনো কথা না বলেই তার প্রপোজাল অ্যাকসেপ্ট করে নেয়। যার কারণে এই খবর পাওয়া মাত্রই বাড়ির প্রত্যেকের সাথে সাথে আমান নিজেও খুব খুশি হয়। কিন্তু তবুও যেন ভেতরে ভেতরে আমানের একটা বিরাট কষ্টের জায়গা রয়ে গিয়েছিল। কেন এই কষ্ট? প্রীতির প্রতি তার কেন এই ফিলিংস? সে তো বিবাহিত, তার স্ত্রী আছে, তার ভালোবাসার মানুষ আছে, তবুও প্রীতিকে সে কেন ভালোবাসছে? তার কিছুদিনের মাথায় রোহিতের পরিবার থেকে তার বাবা মা প্রীতির সাথে তাদের ছেলের বিয়ে নিয়ে কথা বলতে আসে। আর সেখানে প্রীতির বাবা সম্পর্কে কথা উঠলে প্রীতির দাদি তাদেরকে জানায় যে তার বাবা নাকি 6 বছর আগে হার্ট অ্যাটাকে মারা গিয়েছিল। কিন্তু তখনই প্রীতির মা তাকে থামিয়ে দিয়ে বলে, না, এটা সত্য নয়, তিনি সুইসাইড করেছিলেন। যে বিষয়টায় প্রীতির দাদি তার প্রতি খুব রেগে যায়। এমনকি কথায় কথায় এই বিষয়টাও সামনে চলে আসে যে প্রীতির সেই ছোট বোনটা তাদের পরিবারের কেউ নয়, ছোট থাকতেই তাকে প্রীতির বাবা দত্তক নিয়েছিল। তবে যাই হোক, এই বিষয় নিয়ে রোহিতের পরিবারের কোনো সমস্যা নেই। তারা বিয়ের দিন তারিখ পাকা করে সেদিন ফেরত চলে যায়। তবে যাওয়ার পর প্রীতির দাদি প্রীতির মায়ের ওপর খুব রেগে যায়। সে কেন তাদেরকে সত্য বলতে গেল? এটা বলার কোনো প্রয়োজন ছিলই না। আর কেন সে মুখ খুলল? তার মৃত্যুর জন্য তো একমাত্র সেই দায়ী। আর এখানে যখন তার কথার বিরুদ্ধে প্রীতির মা কথা বলে ওঠে তখনই সে আরও খোঁটা দিয়ে কথা বলে যে এই মেয়েকে আমি কখনোই নিজের নাতনি বলে মেনে নেব না। এই মেয়েটা আসার পরেই আমার ছেলেকে আমি হারিয়েছি। যার কারণে তখন প্রীতির ছোট বোনটা কাঁদতে কাঁদতে ঘর থেকে বের হয়ে যায়। তারপর সেখানে আমান চলে আসে। আর প্রীতির দাদির কথাবার্তায় একসময় আমান নিজেও বিরক্ত হয়ে ওঠে। সে বলে ওঠে, যথেষ্ট হয়েছে, আপনি কাকে দোষ দিচ্ছেন আর কাকে আপনি পর করে দিচ্ছেন আপনি জানেন? সেখানে প্রীতির মা আমানকে আটকানোর চেষ্টা করে, কিন্তু আমান সত্য জানে। গল্পের এই পর্যন্ত ঘটা সকল ঘটনায় প্রীতির মায়ের সাথে তার খুব ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল, যেখান থেকেই একসময় তিনি আমানকে একবার তার মনের কথা শেয়ার করেছিল। আজকে সেগুলোই আমান খুলে বলতে শুরু করে। সে বলে, আপনার ছেলের যখন অলরেডি 2টা সন্তান আছে তখন সে তার কলিগের সাথে অবৈধ সম্পর্ক করেছিল, যা সম্পর্কে প্রীতির মা পরবর্তীতে জানতে পেরেছিল, কিন্তু সে রিয়্যাক্ট করেনি, অ্যাপ্রিসিয়েট করেছে। তবে ততক্ষণে খুব দেরি হয়ে গিয়েছিল। তার সেই অবৈধ সম্পর্কের ফলাফল নির্ধারিত হয়ে গিয়েছিল। আপনি জানেন সে কে? সে হলো আপনার নাতনি জিয়া। তাকে অন্য কোথাও থেকে পালক আনা হয়নি। সে আপনারই ছেলের সন্তান, অবৈধ সন্তান, যাকে ওই মহিলাও রাখেনি, কিন্তু রেখেছেন আপনার ছেলের বউ। আর তাকে আপনি এমন কথা বলছেন? আপনি কিভাবে তাকে নিজের ছেলের মৃত্যুর দোষ দিতে পারেন? আপনার ছেলেকে সে সব সময় সাহস দিয়ে এসেছে, আর আজকে এই সত্য জানতে পেরে এই প্রথম তিনি নিজের ভুল বুঝতে পারেন। সে কখনোই এই বিষয়টা জানেননি, কারণ প্রীতি সহ প্রীতির মা কখনোই তাকে এই বিষয়টা সম্পর্কে জানতে দেয়নি। কিন্তু আজকে তার জানতেই হবে, যা জানতে পেরে সে নিজেকে এবার দোষ দিতে শুরু করে। এমনকি এরপর অনেকগুলো দিন কেটে যায়, সব কিছুই স্বাভাবিক হয়ে যায়। প্রথমত আমান প্রীতির জীবনটাকে তার রাস্তায় নিয়ে এসেছে। দ্বিতীয়ত তার পরিবারটাকেও সে একটা সুন্দর জায়গায় এনে দাঁড় করিয়েছে। এখন কারো মধ্যে কোনো ঝগড়া বিবাদ নেই, কিন্তু তার মনে আসলে কি চলছে? এত আনন্দ, এত আয়োজন, এতগুলোতে সে শুধু কি অভিনয় করছে? বরং সত্যটা হলো সেও একদম মন থেকে প্রীতিকে ভালোবেসে ফেলেছে, যেটা সে তার মনের ভেতরেই লুকিয়ে রেখেছিল। এখানে আনন্দ আয়োজনের মাঝখানে হঠাৎ সে মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে সে সোজা তার বাসায় চলে যায়। অপরদিকে বিয়ে শাদির সকল আয়োজন চলতে থাকে, আর এদিকে আমান তার ঘরে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে থাকে। 3 দিনের মাথায় আমানকে হসপিটালে ভর্তি করানো হয়।
অপরদিকে প্রীতি এখনও কিচ্ছু জানে না, কারণ বিয়ে শাদির বিষয় নিয়ে সে খুবই ব্যস্ত হয়ে পড়েছে। সেদিন রোহিতের সাথে প্রীতি শপিং করতে গিয়েছিল, সেখানে একটা নেকলেস চেক করতে গিয়ে হঠাৎ তার সাথে প্রিয়ার দেখা হয়ে যায়। মনে আছে প্রিয়ার কথা? এই হলো সেই প্রিয়া, সেই ছবিতে থাকা সেই মেয়েটা, অর্থাৎ আমানের ওয়াইফ। প্রীতি তাকে দেখে চিনতে পারে। প্রীতি তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম প্রিয়া তাই না? প্রীতি বলে, আমি আমানের বন্ধু, তোমাকে একটা ছবিতে দেখেছিলাম, আমার নাম প্রীতি। আর তার নাম শুনে প্রিয়া খুব খুশি হয়, কারণ আমানের মুখে সে প্রিয়ার কথা অনেক শুনেছে। কথায় কথায় প্রিয়া তখন বলে, আমি আমার হাজব্যান্ডের সাথে এখানে এসেছি। তো এই শুনে প্রীতি মনে করে যে সম্ভবত আমান তার সাথে এসেছে, কিন্তু প্রিয়ার হাজব্যান্ড যখন সেখানে আসে তখন প্রীতি দেখে এটা তো অন্য কেউ। তাকে দেখে প্রীতি খুবই অবাক হয়, তার হাজব্যান্ড তো আমান, তাহলে একে? সে কিছুই বলতেই যাবে তখনই প্রিয়ার হাজব্যান্ড তাদেরকে বলতে শুরু করে, সত্যি কখনো ওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারবো না। আমাদের বিয়েতেও ও প্রিয়ার ফ্যামিলিকে মানাতে অনেক সাহায্য করেছিল। প্রিয়া জানায় যে আমান আসলে একদম কলেজ লাইফ থেকেই তার বন্ধু, আর এই পরিস্থিতিতে সত্যি তাদের হাতে আর কিছু করার নেই। কিন্তু কি করার নেই? যখন প্রীতি এই নিয়ে জানতে চায় তখনই সব সত্য বের হয়ে আসে। প্রিয়ার হাজব্যান্ড জানায় আমানের হাতে বেশি সময় নেই, আর ও আর বেশি দিন বেঁচে থাকতে পারবে না। ওর হার্টে খুবই গুরুতর একটা সমস্যা রয়েছে, যার কোনো চিকিৎসা নেই। যে কোনো সময় হার্ট অ্যাটাকে সে মারা যেতে পারে। যে কথা শুনে প্রীতি যেন একদম থমকে যায়। আমান তাকে একবার বলেছিল, জীবনটা তো খুব অল্প সময়ের, আজ আছি কাল নেই, তাই যতটুকু সময় আছে হাসি খুশি থাকলেই তো ভালো হয়। এই কথা তার মনে পড়ে যায়। এক এক করে সে সব কিছু বুঝতে পারে, কেন এত কিছু হলো, কিভাবে এত কিছু হলো। আসলে আজ থেকে 1.5 বছর আগেই আমানের এই সমস্যাটা ধরা পড়েছিল। তার হার্টের এই সমস্যার কোনো সমাধান ইন্ডিয়াতে ছিল না, তাই ফাইনালি সে তার কলেজ লাইফের বান্ধবী প্রিয়ার সাথে তার চিকিৎসা নিতে কথা বলতে আসে আমেরিকায়, কারণ প্রিয়া পেশায় খুবই উঁচু মানের একজন ডক্টর হয়ে গিয়েছিল। আর দুজনে সেদিন এই নিয়েই কথা বলতে এসেছিল, যেখানে প্রিয়া আমানকে শুধুমাত্র এই বলছিল যে তোর কিচ্ছু হবে না, ধৈর্য ধর। আর এই কারণেই আমান বারবার তার কাছে উত্তর চাইছিল যে তার হাতে আর কতটুকু সময় আছে। মূলত প্রীতির প্রতিবেশী হিসেবে সে থেকেছে শুধুমাত্র তার চিকিৎসা নিতে। এতদিন যাবৎ তার চিকিৎসা চলছিল, কিন্তু এই চলতে চলতে কবে আমান প্রীতিকে ভালোবেসে ফেলেছিল সেটাও সে বুঝতে পারেনি। সে শুধুমাত্র তার বন্ধু হয়ে থাকতে চেয়েছে, কারণ আমান জানতো তার হাতে বেশি সময় নেই, সে কিছুদিনের মধ্যেই মারা যেতে পারে। আর অজান্তেই যখন প্রীতিও আমানকে ভালোবাসতে শুরু করে, সেটাই আমানের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। আমান কখনোই চায়নি যে এই ভালোবাসা একসেপ্ট করে নিয়ে বাকি জীবনের জন্য সে প্রীতিকে একা করে দিক। এজন্যই সেদিন সে প্রীতিকে না চাওয়া সত্ত্বেও মিথ্যা বলেছিল যে ছবিতে থাকা মেয়েটা তার ওয়াইফ, বরং ছবিতে থাকা মেয়েটা ছিল তার বান্ধবী। আর এই ছবিটা তার বান্ধবীর বিয়ের দিন সে তুলেছিল। তার খুব মনে চাইছিল প্রীতিকে সে নিজের করে নিক, কিন্তু সে কখনো এটা চায় না তার মুখের যে হাসিটা সেটা আবার চলে যাক তার মৃত্যুতে। তাই অল্পতেই প্রীতিকে তার জীবন থেকে সে সরিয়ে দিয়েছিল। এমনকি আমান যে সত্যিই তাকে ভালোবেসেছে সেটার প্রমাণ সে ধাপে ধাপে অনেকবার দিয়েছিল। সেখান থেকেই গল্প গড়িয়ে আজ এই পর্যায়ে, যেখানে আমান হসপিটালে তার শেষ প্রহর গুনছে, আর এদিকে প্রীতি সব সত্য জানতে পারল। তবে ওইদিকে আমান মন থেকে খুশি, কারণ যাকে সে ভালোবেসেছে তাকে সে ভরসাযোগ্য একজনের হাতে তুলে দিয়ে যেতে পারবে। কিন্তু এই সমস্ত কিছু জানতে পেরে প্রীতির কষ্টের আর সীমা থাকলো না। একটা মানুষ কাউকে কতটা ভালোবাসলে এমন একটা সিদ্ধান্ত নিতে পারে। এমনকি পরবর্তীতে প্রিয়া আমানকে কল করে আজকের বিষয়টা সম্পর্কে জানায়, প্রীতির সাথে তার দেখা হয়েছিল, আর সব কিছু জানতে পেরে সে কেমন কান্নাকাটি করতে শুরু করেছিল। যা শুনে আমান বুঝতে পারে যে প্রীতি সব কিছু জেনে গিয়েছে। প্রীতি ঠিক আবারও সেই একই জায়গায় গিয়ে অঝরে কান্নাকাটি করতে থাকে। ঠিক তখনই সেখানে আমান চলে আসে। হাসপাতাল থেকে সে পালিয়ে এসেছে, কারণ এমনিতেও সে বাঁচবে না, অমনিতেও সে বাঁচবে না। অন্তত শেষের দিনগুলোতে সে প্রীতির মুখের হাসিটুকু দেখে যেতে চায়। সেখানে প্রীতি তাকে কিচ্ছু বলতে পারে না, শুধু আমানকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আর এই অপারগ মুহূর্তে আমানেরও কিছু বলার থাকে না। তবে আমান প্রীতির কাছে তার একটা শেষ ইচ্ছা চেয়ে নেয়। সব কিছু যেভাবে চলছে তাকে চলতে দিতে হবে। এটাই তার ভালোবাসার পূর্ণতা, যে সে তার ভালোবাসার মানুষটাকে বাকি জীবনের জন্য হাসি খুশি রেখে যাওয়ার একটা ভরসা পেয়েছে। কিন্তু প্রীতি শুধুমাত্র তাকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করে। সে এগুলো মেনে নিতে পারছে না। সে কিভাবে সবকিছু মেনে নেবে সে কিচ্ছু বুঝতে পারছে না। আর সেখানেই দৃশ্যটা ব্ল্যাক হয়ে যায়, আর আমরা সোজা চলে যাই 20 বছর সামনে। বর্তমানে প্রিয়ার একটা মেয়ে আছে, আর রোহিতের সাথে তার জীবনটা সে খুব সুন্দর কাটাচ্ছে। এখনো আমানকে তারা প্রতিনিয়তই তাদের মনে জায়গা দিয়ে রেখেছে। আমানের সেই ছোট্ট বোন জিয়া অনেকদিন পর প্রীতি আর রোহিতের সাথে দেখা করতে এসেছে। তাদের পরিবারে এখন একটা মেয়ে আছে। তাদের পরিবার এখন সব দিক থেকে পারফেক্ট, খুব হাসি খুশি ভাবেই সবাই দিন পার করছে। আর এর জন্য তারা সব সময় আমানকেই ধন্যবাদ জানায়, কারণ সে চলে গিয়েছে তো কি হয়েছে, প্রীতির জীবনটাকে সে সুন্দরভাবে সাজিয়ে দিয়ে গিয়েছে। আর এখানেই শেষ হলো আজকের গল্পটা। সিনেমাটা 2003 সালে
সালের দিকে রিলিজ পেয়েছিল। সত্যি বলতে তখন আমার বয়স বেশি হলে কয়েক মাস হবে, কিন্তু তবুও সেই পুরনো সিনেমাগুলো এখনও সকলের মনে যেভাবে জায়গা করে রেখেছে সেটা সত্যিই অকল্পনীয়। এমনকি 7-8 মাস আগেও ইন্ডিয়াতে এই সিনেমা আরও একবার রিলিজ হয়েছিল, যেখানে বেশিরভাগ থিয়েটার হাউসফুল গিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে একজন সিনেমা অনুরাগী মানুষের জন্য এই সিনেমা কতটা নস্টালজিয়া হতে পারে। তা আপনার ভালো লেগেছে কিনা সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর সংক্ষিপ্তভাবে ভালোবাসা দেখাতে ভিডিওতে লাইক করুন, নতুন হলে সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই যে স্ক্রিনে একটা প্লেলিস্ট ভেসে উঠেছে, এখানে শাহরুখ খানের প্রত্যেকটা সিনেমার এক্সপ্লেনেশন ভিডিও একদম সিরিয়াল আকারে আছে, যেগুলো আমি আমার চ্যানেলে এক্সপ্লেন করেছি। ক্লিক করে দেখা শুরু করতে পারেন। আর বাই দ্য ওয়ে, আমাদের সেকেন্ড চ্যানেল গল্পগুঞ্জনের আরেকটা ভিডিও ডান পাশে ভেসে উঠেছে, চাইলে ওটাও দেখতে পারেন। আজকের জন্য বিদায়।